হ্যালো স্বাধীন, হুম, বলো কি বলবো? তো ছোট মামার মেয়ে আসতেছে। তো কি করবো? তাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবি। আমার খাই দেয় কাম নাই। তোর বোনের ছেলে হৃদয় ভাইয়ের পাঠাও। ও কলেজে, তোর মতো অকেজো নয়। কি? আমি অকিছু? আমি তোর সাথে তর্ক করতে চাইছি না। গিয়ে নিয়ে আসবি, নয়তো তোর বাইক নিয়ে নিব। হ, এটাই তো পারবা। চুপ। কথাটা বলেই কল কেটে দিই। আর আমি বেচারা বাইকের উপরে বসে থাকি। আর আজ বন্ধুগুলোও যে কেন আসছে না কে জানে। আমি পকেট থেকে সিগারেট বের করব। তখনই আমার ফোনে একটা কল আসে। আর আমি ফোন বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সাদিয়া পেতনি নামটা ভেসে উঠেছে। আমি রিসিভ করতেও বলল, কই রে? এই তো আসতেছি, দাঁড়া। কথাটা বলে ওকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে সিগারেট ফেলে দিয়ে বাইক নিয়ে বাস স্টপেজের দিকে রওনা দিই। আর আমি বাস স্টপেজে পৌঁছে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আমার মা বাবার বড় ছেলে, নাম ইকরাম খান স্বাধীন। পড়ালেখা করি না, ইন্টারের ফাইনালের পরীক্ষার সময় ট্যুরে চলে গেছি। তারপরের কাহিনী তো আপনারা অবশ্যই জানবেন, তাই আর পড়িনি। খান বংশের ছেলে, তাই তেমন কাজ করতেও হয় না। আমার ছোট একটা বোন আছে, নাম ইকরা খান সুমাইয়া। ও ক্লাস 6-এ পড়ে। আর যাকে আনতে যাচ্ছি সে হচ্ছে আমার আম্মুর ছোট ভাই, অর্থাৎ আমার ছোট মামার মেয়ের। ওর নাম সাদিয়া মির্জা। ওকে আমি সহ্য করতে পারি না। ও আমার 2 মাসের সিনিয়র। আর ও আমায় দেখে ফেললেই থাপ্পড় অ্যান্ড কেস দিতে দিতে গালটার 12টা বাজিয়ে দেয়। আচ্ছা, বাদ দেন তো ওর কথা। আর এই দেখুন, আপনাদের আমি ইন্ট্রো দিতে দিতে আমি বাস স্টেশনে চলে এসেছি। আর তখনই সাদিয়াও এসে গেছে। কিরে, কেমন আছিস? ভালো ছিলাম তোর আসা পর্যন্ত। কেন রে? আমি আবার কি করেছি? কিছু না, আচ্ছা দাঁড়া, আমি একটা সিএনজি নিয়ে আসি। আমি ওকে কিছু বলতে না দিয়ে সিএনজি নিতে চলে যাই। এবং কিছুক্ষণ পর সিএনজিওয়ালা মামার সাথে সব কিছু ঠিকঠাক করে ওর সামনে নিয়ে আসি। সাদিয়াকে বলি। নে, ওঠ। ও কোনো কথা না বলে ব্যাগগুলো তুলে নেয়। ও সিএনজিওয়ালাকে পাঠিয়ে দেয়। আমি ওকে বলি, পাঠিয়ে দিছিস কেন? তুই কেমনে যাবি? কেন, তোর বাইক আছে না? আমি কি তোর জন্য বাইক নিছি নাকি বে? ওকে দাঁড়া, ফুপিকে কল দিচ্ছি। আচ্ছা থাক, ওঠ। কথাটা বলতে বলতে ও ফোনে ব্যাগ ঢুকিয়ে তারপরে পিছনে উঠে বলল, চল। ওকে। আর তুই দূরত্ব বজায় রেখে থাক। এটা বলে আমি বাইক চালানো শুরু করি। আর সাদিয়া আমায় পিছন থেকে জড়িয়ে ধরে বলে, কেন রে? জিএফ রাগ করবে নাকি? ফালতু কথা বলিস না। আমার জিএফ নাই। আর আমায় ছাড়। কেন? আমার বন্ধুরা দেখলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। কি করবে? তোকে আমার জিএফ মনে করে পরে আমার পকেট খালি করবে। সেটা নিয়ে তুই চিন্তা করিস না। ওরা যদি খেতে চায় খাওয়াবি, আর পরে আমার থেকে নিয়ে যাবি। ওকে, আর এখন ছাড় হালি। তারপর সাদিয়া ছেড়ে দিয়ে একটু দূরত্ব বজায় রেখে বসে এবং চুপচাপ করে বসে থাকে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাই। বাসায় আসতেই দেখি হৃদয় ভাইও বাইক নিয়ে ঢুকছে। হৃদয় হচ্ছে আমার মেজো খালার ছেলে। পুরো নাম নিজাউল হক হৃদয়। ফুটবল প্রেমিক একটা ছেলে। ও অনার্স প্রথম বর্ষে পড়ে। আর একদম বাসায় আমার সাথে বন্ধুর মতো থাকে। আমি আরও একই রুমে থাকি। তখন আমি বাইক পার্ক করতে সাদিয়া নামে। ভাইয়া বাইক পার্কিং করতে করতে বলে, কিরে ছাদিয়া, কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। যা বাসায়। ওকে। কথাটা বলে ও চলে যায়। আর হৃদয় আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, বাছা, সামলাও এখন ঠেলা। হাসো না তো, বেশি আসলে দাঁতে পোকা ধরবে। আমার হাত নিয়ে চিন্তা করতে হবে না, নিজের গাল দুটো নিয়ে চিন্তা কর। কথাটা বলে ও বাসায় ঢুকে পড়ে। আর আমিও। আমি বাসায় ঢুকতে আম্মু ডাক দেয়। আম্মু ডাক শুনে আমার বুক ধুকপুক করে ওঠে। কারণ নানির জাউরা মাইয়া কতটা জাউরা সেটা শুধু আমিই জানি। আমি আম্মুর সামনে যাইতেই আম্মু বলে, শোন, ওর রুমে একটু ময়লা আছে, একটু পরিষ্কার করে দে তো, আমি রান্না করতেছি। আম্মু, আমি কি মেয়ে নাকি যে মাইয়াদের কাজ করুম? ভাই, আমার খালা যা কইছে তা করে নে, নয়তো তোর প্রিয় বাইকের উপর ধুলো পড়বে। আমি অসহায় বলে তোরা আমার দিয়া মজা নিতেছস? মামা খালার নানি আসুক, তারপর তিনটারে দেখে নেব। কথাটা বলেই আমি সাদিয়ার রুমে আসি। আর ওরা 3জন হাসতে থাকে আমার রাগ দেখে। আর আমার পিছন পিছন সাদিয়াও আসে। রুমে আসতে সাদিয়া দরজা লাগিয়ে দেয়। আর আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি বে, তুই দরজা লাগালি কেন? অনেকদিন হয়েছে তোর কোমল ওই গালে আমার ঠোঁটটা স্পর্শ পায়নি, তাই একটু। কথাটা বলে একটা ডেভিল মার্কা হাসি দেয়। আর আমি ওর হাসি দেখে পিছিয়ে যাই। আর ও আমার কাছে সরে আসে
এসে দেয়ালের সাথে চেপে ধরে। আমি ওর হাতের ছোঁয়া পেয়ে একদম বাকরুদ্ধ হয়ে যাই আর নিঃশ্বাস জোরে জোরে নিতে থাকি। তখন ও আমার গালে ওর ঠোঁট লাগিয়ে দেয় আর আমি একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, কিছুই বলতে পারি না। তখন ও আমার কানের সামনে এসে বলে, কেমন লাগলো আমার ইন্ট্রো? তখনই আমার হুঁশ আসে। আমি বলি, কিছু বলছিলি? আমার ইন্ট্রো কেমন লাগলো? এটা এন্ট্রো না, তুই আমার উপর যে অত্যাচার করবি তার ড্যামো। সবার সামনে থেকে। আর বল, কোন জায়গাতে ময়লা? কোন জায়গাতে ময়লা নেই? তা আম্মুকে যে বলছো তোর রুমে নাকি ময়লা। আরে মিথ্যে বলছি। তোরে তো কথাটা বলে আমি রুম থেকে বের হয়ে যাই। আমি যদি আর কিছুক্ষণ থাকি তাহলে নিশ্চিত আমার এই অসহায় গালগুলোকে কিস দিতে দিতে মেরে ফেলবে। আমি রুম থেকে বের হতেই হৃদয়ের সাথে দেখা। ও আমাকে দেখে বলে, কিরে ট্রেলার, কেমন লাগলো? ভাই দেখো, মজা নিও না, মনে রাখো কালকে খালা আসবে। কালকেরটা কালকে দেখা যাবে। আমি ওকে কিছুই না বলে নিজের রুমে চলে আসি এবং তখন ফোন বের করে দেখি আমার বেস্ট ফ্রেন্ড আকাশ একটা পিক সেন্ড করেছে। আমি ওপেন করে দেখি যে সাদিয়া যে বাইকে করে জড়িয়ে ধরেছিল ওইটার পিক ও ভয়েস মেসেজ দিয়েছে। আমি ওর ভয়েসে রাগে রিয়াক্ট দিলাম আর ফোনটা বন্ধ করে দিলাম। আর শুনুন, ওর ব্যাপারে কিছু বলে নেওয়া প্রয়োজন। ও আমার বেস্ট ফ্রেন্ড, তাছাড়াও আর কেউ সাদিয়ার ব্যাপারে জানে না। আর আমাদের বন্ধুত্বের মাঝে কিছু হলে তো পুরো এলাকায় ভাইরাল করে দেয়। আমি শিওর এটাও ও ভাইরাল করে দিয়েছে। তখনই জোহরের আজান পড়ে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। তখন ফ্রেশ হয়ে বের হয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়াই এবং নামাজ শেষ করে উঠি। তখনই আমার বোন সুমাইয়া চলে আসলো। ভাইয়া, আম্মু ডাকছে, জলদি আয়। ওকে যা। তারপরে আমার বোন চলে যায়, আমি জায়নামাজ উঠে নিচে আসি। তখন দেখি খাবার টেবিলে সবাই বসে আছে আর আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে বসি আর আম্মুকে জিজ্ঞাসা করি, আম্মু আব্বু কখন আসবো? আজ রাতে। ও, আব্বু কই গেছে? কি তুই জানোস না? আরে আমি কালকে আমার বান্ধবীদের বাসায় গিয়েছিলাম। ও, আব্বু ব্যবসার কাজে সিলেট গেছে। ওহ, এখন চুপচাপ খাবার খা। তারপর সবাই খাবার খেতে মনোযোগ দিল এবং কিছুক্ষণ পর আমার পায়ের উপরে কি জানি পা তুলে দিয়েছে। আমি জানি এইটাকে। আমি পা সরিয়ে খাবার খেতে লাগলাম। খাবার শেষে আমি কারোর সাথে কথা না বলে রুমে চলে আসি এবং সোজা ঘুমিয়ে পড়ি। বিকেল 5টার সময় আমার ঘুম ভাঙে, তাও আবার কারোর নরম ঠোঁটের স্পর্শে। আমি চোখ খুলে দেখি সাদিয়া। আমি ওকে এক ধাক্কা মারি, আরও ফ্লোরে পড়ে যায়। আরও ব্যয় ব্যয় করা শুরু করে। এত বড় দামড়া মেয়ে ব্যয় ব্যয় করা শুনে আম্মু রুমে এসে দেখে ফ্লোরে। তখন আম্মু ওকে জিজ্ঞাসা করে, কি রে মা, তোর কি হয়েছে? আর ফ্লোরে কেন? তোমার পোলারে ঘুম থেকে ডাক দিছি যে তোমার পোলা ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিছে। এই রই সাদি মিশা কথা বলিস, আমি তোকে ডাক দিয়েছি সত্যি, কিন্তু আম্মু বাকি কথা বলবার সময় না দিয়ে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আমি তো গালে হাত দিয়ে আম্মুর দিকে তাকাই। আম্মু বলে, ও যা বলবে তা শুনবি। কথাটা বলে চলে যায় আর আমি রাগে ফুঁসতে থাকি। আমার মা নাকি এটা অন্য কিছু, একটু দয়া মায়াও করে না। তখন সাদিয়া এসে পাশে বসে আমার 2 গালে হাত দিয়ে বলে, বাবু অনেক লাগছে। দূর হালি স্যার। তখনই সাদিয়া আমার ঠোঁটের উপরে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আমি তো একদম হয়ে যাই। এই প্রথম কোনো মেয়ে আমার ঠোঁট স্পর্শ করছে। কিছুক্ষণ পর ও চলে যায়। আমি হয়ে সেখানেই বসে থাকি। তখনই আমার বন্ধু মেসেজ দেয়। আমি মেসেজ ওপেন করে দেখি আকাশের মেসেজ। মামা, চায়ের দোকানে জলদি আয়। আমার টাকার 12টা থেকে 13টা বাজানোর জন্য নাকি? আরে না বেটা, আয়, আড্ডা দিব। ওকে, আর পারভেজ মারুফ ওদেরও আসতে বল। ওকে। তারপরে আমি ফোন একপাশে রেখে ফ্রেশ হতে চলে যাই এবং কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হই। তখন পারভেজের কল আসে। আমি রিসিভ করতে ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে বলে, মামা মারুফ, হাসপাতালে জলদি আয়। কি হয়েছে ওর? আসো, তারপর বলতেছি। ওকে। কথাটা বলে কল কেটে দিয়ে আমাদের পার্সোনাল গাড়ির চাবি নিয়ে দৌড় মারি। আর বাসার সবাই আমার উত্তেজনা দেখে অবাক। আম্মু কিছু জিজ্ঞেস করবে তার আগেই আমি বের হয়ে যাই। গাড়ি বের করে হাসপাতালের দিকে রওনা দিই। তখনই হৃদয় ভাই কল দেয়। আমি ড্রাইভ করতে করতে রিসিভ করি। কিরে, তোর কি হয়েছে? আরে আমার কিছু হয় নাই, আমার বন্ধু মারুফ হাসপাতালে। জানি না, গিয়ে দেখি। কথাটা বলেই কল কেটে দিয়ে আকাশকে কল দিই। আকাশ রিসিভ করে শান্ত কণ্ঠে বলে, হ্যালো। কই রে? মারুফের দেহর পাশে। মানে? সব কিছু বুঝছি,
হাসপাতালে আয়। এই কথা বলে কল কেটে দেয় আর আমার মনেও ভয় জাগতে শুরু হয়। আমি কিছুক্ষণের মাঝেই হাসপাতালে আসি এবং ওদের খুঁজে বের করি। দেখি আকাশ পারভেজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মারুফের মা বাবা বোন শুধু কান্না করছে। আমার আর বসতে বাকি নেই। আমি গিয়ে মারুফের লাশের উপরে বসে ওর হাত ধরে বলি, কিরে মারুফ, আজ কেসে অভিমান করছত? আমি তো তোকে কাল কিছু বলি নাই, আজ কেন বা অভিমান করে শুয়ে আসত? এ আন্টি, আমার বন্ধু কেন অভিমান করছে? আপনারা ওকে বকা দিছেন? হ্যাঁ। আরও অনেক কথা বলতে লাগলাম আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি তখন জিজ্ঞাসা করি, ওর এই অবস্থা কেন? তোর জিএফ লামিয়ার বিয়ে আজ গায়ে হলুদ। ও, তারপরে দাঁড়িয়ে মারুফের মা বাবাকে অনেক জোর করে বাড়িতে পাঠিয়ে তারপর পারভেজকে গাড়ির চাবি দিই। তখনই মাগরিবের আজান দেয়। আমরা একজন নার্সকে বসিয়ে দিয়ে তিনজনেই নামাজে যাই। নামাজ পড়ে এসে দেখি নার্সটা বসে আছে। আমরা ওকে টিপস দিয়ে বাড়ি পাঠিয়ে দিই। আর তখনই মারুফের বাবা আসে। আমি ওনাকে অনেক কষ্ট করে বাসায় পাঠিয়ে দিই। তখন পারভেজ বলে, তুই কি করতে চাস? দেখতে থাক। কথাটা আমি মারুফের লাশটাকে কোলে নিয়ে তারপরে আর পারভেজের আর আকাশের উদ্দেশ্যে বলি, লামিয়ার বাসার উদ্দেশ্যে চল। ওকে। কেন? গেলে দেখবি, চল। কথাটা বলে আমরা নিচে আসি। তখন ডক্টর অনেক আটকেছে। টাকা দিয়ে থামিয়ে দিই তাদের এবং গাড়িতে উঠে লামিয়াদের বাসার সামনে এসে দাঁড়াই। গাড়ি থেকে নামতে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো আর গেটে লেখা লামিয়া প্লাস সজীব। তারপর আমরা ভেতরে ঢুকে স্টেজের সামনে আসি। আর লামিয়ার সামনে যে টেবিলটা থাকে, আমি মারুফের লাশ আকাশের কাছে দিয়ে টেবিলটা ফেলে মারুফের লাশটা রেখে মুখের উপরের থেকে কাপড় সরিয়ে দিই। তখনই লামিয়া মুখটা দেখে কান্না শুরু করে আর সকলের বুঝতে বাকি রইল না যে হচ্ছেটা কি আর লাশটা কার। আমি তখন বলতে লাগলাম, আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও না বুঝে তোর মতো কাজরা মায়ের লোকের রিলেশন করছে। আর তুই কি দিলি ওর ভালোবাসার প্রতিদানটা? মৃত্যু? বাহ রে বাহ, তোকে অনেক সম্মান করতাম, কিন্তু আজকের পর আর না। আর হ্যাঁ, কাল করে জায়নামাজ গিয়ে শেষ করে দেখে আসিস। কথাটা বলে আমি মারুফের লাশটা নিয়ে বের হয়ে যাই এবং সোজা ওদের সামনে আমরা তিনজন আমাদের বন্ধুর লাশ নিয়ে ওদের বাড়িতে আসি। আমি তখনই পাগলের মতন হয়ে যাই, সহ্য আর করতে পারছি না। তখন পারভেজ আমাকে গাড়ির সামনে এনে গাড়িতে তুলে সোজা আমাদের বাসায় নিয়ে আসে। আমি ওকে বলি, ফজরের সময় চলে আসবো, আর গাড়ি তুই নিয়ে যা। মারুফ তোর বাসায় থাকিস, যদি না পারোস তো বলবি। চিন্তা করিস না। তোর তো মেডিকেল স্টুডেন্ট, ওর লাশের যেন কোনো কিছু না হয় সে ব্যবস্থা করিস। চিন্তা নাই মামা, যা। তারপরে আমি ঢুলতে ঢুলতে বাসায় ঢুকি। তখন সবাই সোফায় বসেছিল। আমার ঢুলতে ঢুলতে প্রবেশ করতে দেখে সবাই আমার দিকে আসে। আম্মু আমার সামনে আসতেই আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলি, আম্মু, এই দুদিনে ভালোবাসার জন্য আমাদের বন্ধু আমাদের কষ্ট দিয়ে চলে গেছে। কে কোথায় গেছে আর তুই কান্না করছস কেন? তুই না খুব স্ট্রং, বল আম্মুকে। আম্মু, মারুফ আত্মহত্যা করছে। ওই দুদিনে ভালোবাসার জন্য আমাদের ছোটবেলায় ভালোবাসাকে মেরে চলে গেছে। আমার মুখে এইসব শুনে চোখ বড় বড় করে তাকায়। তখন আম্মু হৃদয় ভাইয়ের উদ্দেশ্যে বলে, হৃদয়, আমার ছেলেটাকে একটু ওপরে নিয়ে যা। ওকে খালা। কথাটা বলে আম্মুর কাছ থেকে আমাকে সরিয়ে নেয়। ও ধরে ধরে আমাকে রুমে নিয়ে আসে আর আমি কান্নার উপরে কান্না করছি, কারণ সে ছোটোবেলা থেকে আমরা চারজন একসাথে বড় হয়েছি আর ও কিনা 2 দিনের ভালোবাসার জন্য আমাদের কষ্ট দিল। তখন হৃদয় ভাই বলে, দেখ, কান্না করলে চলবে না। ও বরং এখন যে পরিমাণে কষ্ট পাইতাছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট পাবে। তো কি করব বল? সে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, আর ও কি না। বাদ দে, এখন বল ও জানাজা কখন? আমি জানি না। পারভেজ ওর আম্মু আব্বুর সাথে কথা বলে জানাবে। আচ্ছা, কান্না করিস না, থাক, কিছু খাবি? না। তারপর হৃদয় ভাই চলে যায় আর আমি একলা বসে থাকি আর ভাবতে থাকি ওর মাঝে এমন কি পেয়েছে যার কারণে ছোটবেলার বন্ধুদের কষ্ট দিয়ে চলে যাবে। তখনই রুমে সাদিয়া ঢোকে। আমি ওর দিকে একবার তাকিয়ে আবার নিজের মতো করে বসে থাকি। তখন সাদিয়া এসে আমায় কিছু না বলে আমার শুইয়ে দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, দেখ, কান্না করলে ও আর আসবে না। তুই বরং ওর জন্য মনে মনে দোয়া কর আর নিজেকে কষ্ট দিস না, তখন আল্লাহ ওকে কবরে কষ্ট দিবে। আজ কেন জানি ওর কথাগুলো মানতে মন চাইছে। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আর তখন আমি বলি, আমি কি তোর কোলে মাথা রাখবো?
রাখ। তারপর ও একটু ভালো করে বসে আর আমি ওর কোলে মাথা রাখি। তখন ও আমার কপালে একটা কিস দিল। এতদিন এইসবগুলো বিরক্ত লাগলেও আজ বেশ লাগছে। তখন আমি বলি, জানোস, ওকে অনেকবার মানা করছি যে ওর সাথে রিলেশন না রাখতে, কিন্তু আমার কোনো কথা শুনে রাখছিল। তো শেষে কি হলো? ও আমাদের কাঁধে ওকে হাসিয়ে নিজে ঘুমিয়ে গেল। কিছু বলার ভাষা নেই আমার কাছে। এইভাবেই সাদিয়াকে ওর ব্যাপারে অনেক কথা বলি। এইভাবে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়ি। তখন ও আমার মাথা বালিশের উপরে রেখে আমার পাশে শুয়ে জড়িয়ে ধরে কিছুক্ষণ শুয়ে থেকে উঠে পড়ে। আমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। আর এই সব কিছু আড়াল থেকে আমার মা ফলো করছে। সাদিয়া রুমে আসতেই আম্মু ওর রুমে যায়। তখন আম্মু ওর উদ্দেশ্যে বলে, তোকে যা যা জিজ্ঞেস করব সত্যি করে বলবি। ফুপি বলো, কি জিজ্ঞেস করবা? তোর আর স্বাধীনের মাঝে সম্পর্ক কি? সত্যিটাই বলবো। আমি ওকে ভালোবাসি, ও বাসে না। ও তো আমার বৌমা হতে রেডি। সত্যি? হুম। তুমি এত সহজে মেনে নিচ্ছ? কথাটা শুনে সাদিয়া আম্মুকে জড়িয়ে ধরে আর কিছুক্ষণ পর আম্মুও ছেড়ে দিয়ে বলে, তো ঘুমা। কথাটা বলে আম্মু চলে যায় আর সাদিয়া খুশি হয়ে যায়। সকাল 6টা বাজে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার বাইকের চাবি নিয়ে বের হই। তখনই দেখি সাদিয়া আমার রুমের দিকে আসছে। আর আমাকে দেখে সাদিয়া বলল, কোথাও যাচ্ছিস? মারুফের বাসায়। দাঁড়া, আমি হৃদয় ভাইয়াকে ডেকে দিচ্ছি। লাগবো না। তুই বললে তো আর হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাক। কথাটা বলে ও হৃদয় ভাইয়ের রুমে চলে যায় আর আমি নিচে এসে সোফায় বসি আর ফোনটা হাতে নিয়ে আমি পারভেজকে কল দিই। কিরে, আন্টি আর আঙ্কেল কি বলছে? 10টা বাজে, জানাজা। তুই কই? আসতেছি, খুব খারাপ লাগতেছে। হুম। আকাশ কই? ও এটা মারুফের মৃত্যু সহ্য করতে না পেরে কালকে থেকে অজ্ঞান। ও আচ্ছা, ও গোঠার ব্যবস্থা কর, আমি আসতেছি। ওকে, জলদি আয়। তারপরে কল কেটে দিয়ে তখনই আম্মুরা আসে। আমি তখন আম্মুকে বলি, মারুফের 10টা বাজে শেষ বিদায়। ভেঙে পড়িস না বাবা, স্ট্রং থাক আর ওর জন্য দোয়া কর। চেষ্টা করতেছে কিন্তু পেরে উঠতেছি না। সে ছোটবেলার স্মৃতিগুলো ভেসে উঠতেছে। চেষ্টা করলে হবে না, স্ট্রং থাকতে হবে। তখনই হৃদয় আর সাদিয়া আসে। আমি হৃদয় ভাইকে দেখে দাঁড়িয়ে বললাম, আমি হৃদয় ভাইয়ের গাড়ি নিয়ে পাঠিয়ে দিব, চলে এসো। ওকে। চলো হৃদয় ভাইয়া। কথাটা বলে আমি আর হৃদয় ভাইয়া বেরিয়ে পড়ি। হৃদয় ভাই বাইক চালাতে লাগলো আর আমি পিছনে বসে আছি আর মারুফের সাথে সেই স্মৃতিগুলোর কথা ভাবছি। কিছুক্ষণের মধ্যেই আমরা মারুফের বাসায় এসে পৌঁছে যাই। তখন পারভেজে গিয়ে আসে। তখন আমি বললাম, গাড়ির চাবিটা দে। এ নে। আমি পারভেজের থেকে গাড়ির চাবি নিয়ে হৃদয় ভাইয়াকে দিই এবং বলি, তুমি বাইকটি রেখে গাড়ি নিয়ে সবাইকে নিয়ে আসো। কথাটা বলে ভাইয়া বাইক পার্কিং করে আমায় বাইকের চাবি দিয়ে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে আবার আমাদের বাসার দিকে রওনা দেয়। আর আমরা বাসায় আসি, দেখি মারুফদের সবার রুমে ওর লাশটা কিছুক্ষণ পরে শেষ গোসলটা দেবার জন্য নিয়ে যাবে। আর ওর লাশের পাশে ওর বাবা মা বোন বসে আছে আর আকাশ ক্লান্তি চোখে তাকিয়ে আছে মারুফের লাশের দিকে। আমি মারুফের লাশের সামনে যেতেই নিজের অজান্তেই মাটিতে বসে পড়ি আর কান্না করা শুরু করি। পারভেজ আমায় সান্ত্বনা দেয়, কিন্তু কেই বা আর সান্ত্বনা শোনে এই পরিস্থিতিতে? আমার খুব কষ্ট লাগে। কিছুক্ষণ পর ওকে নিয়ে চলে যাই গোসল করাইতে আর আমরা সকলেই উদাসীন হয়ে বসে আছি। তখনই আমার বাসার সবাই আসে, মা বোন সাদিয়া আর হৃদয় ভাই। আম্মু গিয়ে আন্টিকে সান্ত্বনা দেয় আর আমার বোন গিয়ে মারুফের বোনের পাশে বসে। তখন সাদিয়া আমার পাশে এসে বসে এবং আমার হাতটা ধরে সান্ত্বনা দেয়। আমি ওর স্পর্শ পেয়ে কেন জানি ঠান্ডা হয়ে যাই। এইভাবে বাকি নিয়ম কানুন পালন করতে করতে 9:30টার দিকে আমরা সবাই মারুফের লাশের খাটিয়াটা নিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করি। হঠাৎ রাস্তায় লামিয়া আর ওর পরিবার আসে আর মারুফের লাশের খাটিয়াটা থামিয়ে ওর চেহারা দেখে এবং লামিয়া হাউ মাউ করে কান্না করে ওঠে। আমরা ওর থেকে বিদায় নিয়ে সোজা চলে আসি মারুফের খাটিয়াটা নিয়ে মসজিদে এসে সব নিয়মকানুন পালন করে কবরে নিয়ে যাওয়া হলো। তখন মনে হলো আমি নিজ হাতে আমার 1 ভাগ কলিজা কাউকে দিয়ে দিচ্ছি, তার চাইতে যেন দ্বিগুণ। আমি যখন শেষ মাটির চাকাটা দেব তখনই একটা চিৎকার দিয়ে সেন্ট হারিয়ে ফেলি। তখন কি হয়েছে আমি জানি না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে মারুফের রুমে আবিষ্কার করি আর দেখলাম পাশে সাদিয়া বসে আছে। আমি ওকে দেখে মাথা নিচু করে মারুফের কথা ভাবতে লাগলাম। তখন ও আমার দিকে তাকালো আর আমায় ভাবতে দেখে আমার থুতনি ধরে মুখটাকে উঁচু করে বলল, দেখো চলে গেছে,
ওকে নিয়ে ভাবলে আমরা জীবনেও ওকে পাবো না, বরং ও কবরে কষ্ট পাবে। তার চেয়ে ভালো আমরা ওর জন্য দোয়া করি। ঠিক বলছিস। কথাটা বলে নিজের অজান্তেই সাদিয়ার কোলে মাথা রাখি, আর সাদিয়া মুচকি হাসে আর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আমি তখন বলা শুরু করলাম, মারুফ, আমি, আকাশ, পারভেজ, আমরা চারজন সে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। অনেক স্মৃতি, মাত্র আমরা যৌবনে পা রাখছি, তাতে একজনকে হারিয়ে ফেললাম। জানি না আর কারে কারে হারাতে হবে, তবে আমি আর কাউকে হারাতে চাই না। এইভাবে আমি আমাদের ছোটবেলার অনেক স্মৃতির কথা ওকে বলতে লাগলাম। তখন আকাশ আর পারভেজ রুমে ঢোকে আর আমায় বলে, কিরে এখন কেমন লাগতাছে? আমিও ওদের দেখে সাদিয়ার কোল থেকে মাথা তুলে বসে বলি, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। ওহ, তো লামিয়া আর ওর পরিবার চলে গেছে? আজ লামিয়ার বিয়ে তো, তাই। কি অদ্ভুত এই ভুবন! প্রেমিক রেখে আসলাম অন্ধকার আসনে, আর প্রেমিকা বসতে যাচ্ছে বিয়ের আসনে। এই ভুবনটা এমনই। আমাদের কথা শুনে সাদিয়া বলে, দুনিয়া এমন না, দুনিয়ার কিছু মানুষ এমন, সেটা বল। কথা একটাই। কথা একটা না, যেমন? আমার কাছে কোনো উদাহরণ নেই, সোজা বলি আমি। দুনিয়াতে অনেক প্রকার মানুষ আছে, তার মাঝে স্বার্থপরের সংখ্যাটাই বেশি, বাকি সব কিছুর সংখ্যা কম। তাই সবাইকে না করে বলবেন কিছু। আম, কারণ এই সবার মাঝে আমার ভালোবাসাও আছে, যা ওয়ান সাইড লাভ। শেষের কথাগুলো আমার দিকে তাকিয়ে বলল। আপনি ঠিক বলছেন। আমরা চারজনে মিলে কিছুক্ষণ কথা বলার পর বাইরে আসি বাসায় যাওয়ার জন্য। নিচে নেমে আসতেই দেখি সবাই উদাসীন হয়ে বসে আছে। তখন আমি মারুফের বাবার পাশে গিয়ে বসে বলি, দেখুন আঙ্কেল, সে ছোটবেলা থেকে আপনাদের সকলের কাছে আমরা চারজন মানুষ হয়েছি, আর আপনার ছেলে হারায় যতটা কষ্ট পাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমরা পাচ্ছি, কারণ আমরা সকলে অভ্যাসে রূপান্তরিত হয়েছি, আরও আমাদের রেখে স্বার্থপরদের মধ্যে চলে গেছে। তোর কথা ভাববেন না, ও একটা শালা হারামি, স্বার্থপর। যে ছেলে কোনো জায়গাতে আমাদের ছাড়া যেত না, সে হারামি আজ আমাদের রেখে চলে গেল। আর আমরা আপনাদের বাকি 3 ছেলে আছি না, একজনের জন্য কষ্ট পেলে হবে? আমাদের 3জনও তো ভালোবাসতে হবে, তাই না? এইসব কথা যখন বলতেছিলাম তখন খেয়াল করলাম পারভেজ আর আকাশ মাথা নিচু করে চোখের জল ফেলছিল। আমি শেষের লাইনটা বলে মারুফের বাবার হাত ধরি। তখন ওনার পাশে দুজন এসে বসে। এইভাবে কিছুক্ষণ থেকে আমরা দাঁড়িয়ে। মারুফের বোন নাদিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলি, আপু, কালকে রেডি হয়ে থাকিস, কালকে আমরা বাসায় নিয়ে যাবো তোকে। আর আঙ্কেল আন্টি কান্না করে লাভ নাই, বরং দোয়া করেন। তাহলে আসি, আর আমরা রাতে আসবো, খাবার রেডি থাকে যেন। আর আপু, আমাদের রুমটা পরিষ্কার করে রাখ, আমরা থাকবো। আর ইকরা, তুই থাক, আম্মু ভাইয়া সাদিয়াকে দিয়ে আসি। ওকে। তারপর বিদায় নিয়ে আমরা সকলে গাড়িতে উঠি এবং পারভেজ আর আকাশ আমার বাইক নিয়ে যায়। আমরা কিছুক্ষণের মাঝে আমাদের বাসার সামনে এসে পৌঁছে যাই এবং বাসায় প্রবেশ করি। কিছুক্ষণ পর আমার মেজো খালা আসে, ওনার সাথেই কথা বলি, তারপরে উপরে চলে আসি। আমার পিছন পিছন সাদিয়াও আসে। তখন আমি রুমে আসতেই সাদিয়া ঢুকে দরজা লাগিয়ে দেয়। আমি ওকে দেখে বলি, হুদা কিছু করিস না, আমি কি অবস্থায় আছি তা জানোস। সাদিয়া কিছু না বলে এসে আমার মাথার পেছনে 2 হাত দিয়ে মুখটা সামনের দিকে এনে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়। তখন আমি কি করব বুঝে উঠতে পারি না। ওর সাথে রেসপন্স করে বসি। আমরা একজন আরেকজনকে কিস দিতে দিতে বিছানায় বসে পড়ি এবং আমি ওকে শুইয়ে দিই এবং ওকে পাগলের মতন মুখ, গলা, বুক সব জায়গাতে কিস দিতে থাকি। তখনই আমার হঠাৎ মারুফের কথা মনে হয় আর আমি বসে পড়ি। তখন সাদিয়াও বসে নিজের জামা ঠিক করে, বলল, কিরে, কি হলো, থেমে গেলি যে? আমি কিছু করতেছিলাম। আমায় কিস। আমার তখন মনে পড়ে আমি কি করতে যাচ্ছিলাম, তাই ওর দিকে তাকিয়ে বলি, কখনো নারীর ছোঁয়া পাই না, শুধু তোর ছাড়া। আর সরা তুই কেস দিলে তাই জ্ঞান হারিয়ে ফেলছিলাম, তাই সরি। আরে সমস্যা নেই, আমি তোর জন্য সর্বদা আছি। আচ্ছা, এখন যা, আমি একটু একা থাকতে চাই। ওকে। তারপরে চলে যায় আর আমি মারুফের সাথে কাটানো কথাগুলো ভাবতে থাকি আর শুয়ে পড়ি। শুয়ে শুয়ে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। জোহরের আজান দেয়, তখন কারো মিষ্টি কণ্ঠের ডাক শুনে ঘুম থেকে উঠি। আমি চোখ খুলে দেখি সাদিয়া। আমি উঠে বসতে সাদিয়া বলে, যা গোসল করে আয়। ওকে। তারপরে সাদিয়া চলে যায় আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে জোহরের সালাত আদায় করি, মারুফের জন্য দোয়া করি। তখন নিচ থেকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। আমি উঠে নিচে আসি এবং সবার সাথে খাবার খেতে বসি। সকলে নানানভাবে হাসতে চেষ্টা করে, আমিও হাসি। খাবার খেয়ে কারোর সাথে কথা না বলে সোজা রুমে চলে আসি। রুমে এসে আকাশকে মেসেজ দিই,
রেডি হয়ে মালফের বাসায় যাব। ওকে। কথাটা আমি আবার পারভেজকেও জানিয়ে দিই। তারপরে আমি রেডি হয়ে সোজা গাড়ি নিয়ে মারুফদের বাসায় চলে আসি। তা আমি ওদেরকে জানিয়ে দিই আর চলে আসতে বলি, এবং ওরাও কিছুক্ষণ পর চলে আসে। আর ওনাদের সাথে আমরা একেবারে আমাদের মা বাবার মতন আচরণ করি, আর সমস্ত বাসা আবারও সাজানো শুরু করি। এইভাবেই দিনটা কেটে যায়, আর রাতটা সেখানে থাকি। সকালে উঠে ওনাদের সাথে সময় কাটিয়ে বিদায় নিয়ে নাদিয়া আর আমার বোনকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। তখন দেখি বাসায় আব্বুও চলে আসছে, আর আমার সকল কাজিন আর আন্টি ফুপি সবাই আসছে। আমি সবার সাথে নাদিয়াকে পরিচয় করিয়ে দিই, আর সবার সাথে টুকটাক কথা বলে উপরে চলে আসি। নিজের রুমে এসে ফোন নিয়ে গেম খেলতে থাকি, কিন্তু বন্ধুর কথা খুব মনে পড়ছিল। তখন আমার কাজিন রিমন, হৃদয় ভাইয়ের মেজো ভাই, আমার রুমে আসে আর বলে, কিরে ভাই কি করস? বসে আছি, আয়। তুই বলা লাগবে না, আমি এমনিতেও ভিতরে আসবো। ও, তো তোর আর কি খবর? আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। আচ্ছা মন খারাপ করিস না। হুম। এইভাবে কথা বলতে থাকি, আর এইভাবে প্রায় 1 মাস কেটে যায়। আমার বাসা টু নাদিয়াদের বাসায় টু 4 দোকান, এইভাবে। কিন্তু মারুফকে ভুলতে পারছি না। এই 1 মাসে সবাই চলে যায়, শুধু সাদিয়া থাকে। আর শুনছি ও নাকি এখানে নাকি পড়ালেখা করবে। আমিও কিছু বললাম না। প্রতিদিনের মতো আজকেও আমি পারভেজ, আকাশ চায়ের দোকানে বসেছিলাম। তখনই দেখি কিছু মেয়েকে অন্য পাড়ার ছেলেরা মিলে তাড়া করছে। আমরা 3 জন সেখানে যাই, আর তখন তাদের লিডার রাকিব বলে, দেখ স্বাধীন, সর সামনে থেকে, ওরা আমাদের পাড়ার। তোদের পাড়ার তো কি হয়েছে? দেখ তোদের পাড়ায় এসে ঝামেলা করতে চাই না, ওদের দিয়ে দে। কথাটা বলে ও একটা মেয়ের হাত ধরে টান মারে, আর মেয়েটা অন্য হাত দিয়ে পারভেজকে জড়িয়ে ধরে। আর পারভেজ মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাকিবের হাত থেকে মেয়েটার অন্য হাত ছেড়ে নিয়ে মেয়েটাকে ওর পিছনে নিয়ে আসে আর বলে, ওরা যে পাড়ার হোক আমাদের পাড়ায় এসে ঝামেলা করতে পারবে না। তোদের তো আমাদেরকে জানিস, তোদের পাড়ায় গেলেও পারবি না, আমাদের পাড়ায় থাকলেও হুদা মার না খেয়ে চলে যা। ওকে, তোদের আমি পরে দেখে নিব। কথাটা বলেই ওরা চলে যায়। আর পারভেজ ওদের নিয়ে রেস্তোরাঁয় ঢোকে। আমি আর আকাশ ওর পিছন পিছন যাই। তখন ও ওদের নিয়ে একটা টেবিলে বসে, আর আমরা 2 জন ওদের পাশের টেবিলে। তারপরে ওদের জন্য এবং আমাদের জন্য শুধু কফি অর্ডার করি। তখন পারভেজ জিজ্ঞাসা করলো, আপনারা কারা, আর ওরা কেন তাড়া করতেছিল? আমি ফাহমিদা, আর ওরা আমার বান্ধবী রিমি, মিলি আর ঐশী। ও, তা আপনাদের কেন তাড়া করছিল? আমরা সবাই এতিম। আমরা এতিমখানাতে বড় হয়েছি। আজ একটু ঘুরতে বের হয়েছি, তখন ওরা খারাপ প্রস্তাব করে। আমরা রাজি হই না, তাই তাড়া করেছিল। ও আচ্ছা, তা আপনারা এখন কই থাকেন? বড় হলো তো আর এতিমখানায় থাকতে পারেন না? আমরা এতিমখানার পাশের একটা বিল্ডিংয়ে বাসা ভাড়া থাকি আর জব করি। ও আচ্ছা, শুনুন, আমি ফাহমিদাকে আমাদের বাসায় রাখবো। আমিও আপনাদের মতো এতিম। আমি তো আপনার পারভেজের সম্পর্কে বলতে ভুলেই গেছি। 2 বছর আগে ওর মা বাবা সবাই মারা যায়, আর ওর বাবা অনেক টাকার মালিক, তাই ওর কোনো অসুবিধা হয় না। না, আমি ওদের ছাড়া থাকবো না। ওকে, সমস্যা নাই, সবাই থাকতে পারবেন। রাজি। আমরা এতক্ষণ ওদের কাণ্ড দেখছি, আর আমরা পারভেজের কথা বলার স্টাইল আর ফাহমিদার দিকে তাকানোর স্টাইল দেখে বুঝে গেছি পারভেজের আসল মতলব। কিছুক্ষণ পর পারভেজ আমাদের রেখে চলে যায় ওদের নিয়ে, আর বিলও আমাদের ধরিয়ে দেয়। আমরা বিল মিটিয়ে হাঁটতে হাঁটতে বলি, অবশেষে আমাদের পারভেজও কারো প্রেমে পড়ছে। আজ মারুফ থাকলে কত মজা হতো। হুম, তা ঠিক বলছ। কথা বলতে বলতে হাঁটতে থাকি। তখনই আমাদের সামনে লামিয়া আর ওর জামাই এসে পড়ে। আমরা ওকে ইগনোর করে চলে যাব। তখনই লামিয়া বলে, সরি ভাইয়া। ইটস ওকে। ভাবনিস না, ওর কথা বলতে চাইতেই কথা বল। ভাইয়া, আপনার জামাই আমাদের দুলা ভাই, তেরেমেরি করে আমাদের হাতে মার খায়েন না। কাকে মরিবার আমি কে তা জানোস? জানার প্রয়োজন নাই। তোরে তো আস। কথাটা বলে আমাদের দিকে আসছিল। তখনই আকাশ ঠাস করে একটা থাপ্পড় মারে, আরও চুপ হয়ে যায়। তখন আমি বলি, কেমন লাগতেছে? আর থাকেন, নেক্সট টাইম কথা বলতে চাইলে জানে মেরে দিব। কথাটা 2 জন মিলে। তখন আকাশ আবার এসে আরেকটা থাপ্পড় মারে, আর লামিয়ার জামাই গালে হাত দিয়ে দেয়। আকাশ চলে আসে। তখন আমরা বলি, এটা কি হলো? থাপ্পড় মারছি। কিন্তু কেন? ও এখন কি করছে? কিছু করে নাই,
তাই তারপর হাসতে হাসতে চলে আসি দুইজন। বাইকের সামনে এসে বাইক নিয়ে সোজা পারভেজের বাসায় চলে আসি। বাসায় এসে ভিতরে ঢুকে দেখি পারভেজ সবাইকে নিচে রুম দেখিয়ে দিচ্ছে, আর ফাহমিদাকে ওর পাশের রুমটা। আমরা ওকে টেনে বের করে এনে বলি, টাকা দে। কিসের টাকা? আমরা যে রেস্তোরাঁ বিল দিছি সেখানে 5,009টা আসছে, তা দে। ফারুম না। ওকে। কথাটা বলে আমায় চোখ মারে। আমি পারভেজকে দেয়ালের সাথে চেপে ধরি। তখনই আকাশ পারভেজের মানিব্যাগ নিয়ে বাইরে দৌড় দেয়। পারভেজ আমায় ধাক্কা দিয়ে পালিয়ে আকাশের পিছনে দৌড় দেয়। আকাশ নিচে আসতেই হঠাৎ ঐশী মেয়েটার সাথে ধাক্কা খেয়ে মেয়েটার উপরে পড়ে। ঠোঁটে ঠোঁট লেগে যায়, আর সকলে পিছনে তাকিয়ে থাকে এবং আকাশ আর ঐশী একজন আরেকজনের দিকে তাকায়। তখন পারভেজ গিয়ে আকাশের থেকে মানিব্যাগটা নিয়ে বলে, নে এবার ভালো মতো রোমান্স কর। পারভেজের কথায় আকাশ আর ঐশীর হুঁশ ফেরে। আকাশ ঐশীর ওপর থেকে উঠে হাত বাড়িয়ে দিয়ে বলে, সরি। ইটস ওকে। ঐশী কথাটা বলে দৌড় দেয়, আর তখন সবাই সবার রুমে যায়। আমি মাটি থেকে উঠি, নিচে আসি আর বলি, কিরে, এতক্ষণ জায়গাটা এত নীরব ছিল কেন? মজনু লাইলাকে পেয়ে গেছে। কথাটা বলতে দেখলাম আকাশের গাল দুটো মেয়েদের মতন লাল হয়ে গেছে। আমি আকাশের গালে হাত দিয়ে বললাম, কিরে, কি ব্যাপার? তোর গাল দুইটা এমন হয়েছে কেন? আরে হালা, ওর লাইলাকে পেয়েছে। এখন এখানে ও লাইলাকে কেমনে পেয়েছো? পারভেজ তারপরে সব বলল, আর আমি সব শুনে হাসতে লাগলাম। হাসতে হাসতে ঐশী রুমের দিকে চোখ গেল। দেখলাম ঐশী লুকিয়ে লুকিয়ে আকাশকে দেখছে। তখন আমি, এই যে মিস, এখানে আসুন। ঐশী আমার কথা শুনে আসে, কিন্তু মাথা নিচু করে রাখে। আকাশকে পছন্দ করেন? 2 মাস ধরে। ঐশীর কথা শুনে আমরা সবাই ঐশীর দিকে তাকাই। তখন ও বলে, অবাক হবার কিছুই নেই। আমি ওনাকে পছন্দ করি 2 মাস ধরে। আর আমি ওনাদের কলেজে জব করি, প্রিন্সিপাল ম্যামের সাথে থাকি। আমি আর ওনাকে দেখি, আমি সব সময় বোরখা গায়ে দিয়ে, আর উনি সর্বদা মেয়েদের ইগনোর করতো। আমি ওনাকে দেখতে দেখতে ভালোবেসে ফেলি। ও, আর আমার বন্ধু পারভেজও ফাহমিদাকে পছন্দ। আর পারভেজ, আমি এখন বাসায় যাই, বিকেলে দেখা হবে। আর আমি বিকেলে যেন শুনি তুইও ফাহমিদাকে প্রপোজ করছত। কথাটা বলে চলে আসি। আমি সোজা বাসায় আসতেই সাদিয়ার সাথে দেখা। ও কিছু না বলে ঠাস করে একটা থাপ্পড় মারে। আমি ওকে বললাম, আমি আবার কি করছি? আমার মারছত কে? এমনি অনেকদিন তোরে থাপ্পড় মারি না, তাই। তাই বলে এত জোরে? আস্তে মারলে কোনো মজা লাগে না। দূর হালি। হালি না, বউ। সসামনে থেকে। কথাটা বলে উপরে আসি। আমার বোনের রুমের সামনে দিয়ে যাচ্ছি, তখন দেখি আমার বোন ফোন চালাচ্ছে আর নাদিয়া বসে আছে। তখনই আমি রুমে এসে আমার কাছে আরও একটা ফোন ছিল, তাই নিয়ে বোনের রুমে আসি। আমি ঢুকতে দুইটা ভাইয়া বলে জড়িয়ে ধরে। আমি ওদের ছাড়িয়ে বলি, তুই কলেজ কেমন কাটতেছে? ভালো। কি রে নাদিয়া, তোর ফোন নাই? না, মানে ভাইয়া, মারুফ ভাইয়া থাকতে সংসারটা ও চালাতো। ও তো এখন নাই বাসা ভাড়া দেবার জন্য। আচ্ছা বুঝছি, তোর ফোন নাই সেটা আমি বলবি না। আমি ওরে অনেকবার বলছি, কিন্তু না, আমি আমার পুরাতন ফোনটা দিতে চেয়েছি, তাও ও নিতে চায়নি। তোর একটা থাপ্পড় মারবো। তোর বোনের ফোন নাই, তুই আমার বলস নাই কে? আর ওকে কেন তোর পুরাতন ফোন? সরি। আমার বোন কথাটা বলার পর আমি ফোনটা বের করে নাদিয়ার হাতে দিই। ও নিতে চায়নি, আমি জোর করে দিয়েছি। তখন ও বলে, তোর ভাই 3টা আছে, কোনো অসুবিধা হলে জানাবি। ওকে। মন দিয়ে পড়ালেখা কর, আমরা আছি। তখন পিছন থেকে হাততালি দিতে দিতে আব্বু আম্মু এসে বিছানায় বসতে বসতে বলে, বাহ, আমার ছেলে আজ কত বড় হয়ে গেছে। আর নাদিয়া মা, আমি আছি না? তোর বাবা, তোর চিন্তা কিসের? মন দিয়ে পড়ালেখা কর। আব্বু, বলতেছিলাম যে আমাদের তো 2টা কোম্পানি, বড় কোম্পানিটা তুমি নিচে চালাও, ছোট কোম্পানিটা না হয় আমি চালাই, সেটা তো ম্যানেজার দিয়ে চালাও, তেমন একটা লাভ আসে না। তুই যা ভালো মনে করস। ওকে, আমি কাল থেকে জয়েন করব। কাল থেকে না, পরশু থেকে। কেন? কালকে কি একটু কাজ আছে তাই। ওকে, আমি চাই। কথাটা বলে আম্মু আমিও নিজের রুমে চলে আসি। তখনই সাদিয়া আমার রুমে এসে দরজা লাগিয়ে দেয় আর বলে, আই লাভ ইউ। আমি মজা করবার মুডে নাই, সর। সত্যি। কথাটা বলে ও আমার সামনে এসে দাঁড়ায়, আর আমি ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিই। কিছুক্ষণ পরে ছেড়ে দিই আর হাঁপাতে থাকি। তখন আমি বলি, কিস দিতে আসছিলি, আমি নিচে দিয়ে দিছি, তারপরও সব ফালতু কথা বলিস না, বের হ। সত্যি।
আমি ওর কোনো কথা না শুনে ওকে রুম থেকে বের করে দিই আর দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে তখনই আজান পড়ে আমি রেডি হয়ে বের হয়ে নামাজ পড়ে বাইক নিয়ে এক টানে মারুফের কবর জিয়ারত করি। আবার বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেতে বসি, তখন দেখি সাদিয়া মুখ ভার করে বসে আছে। আমার তাতে কি, আমি চুপচাপ খেয়ে উপরে চলে আসলাম আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। বিকেল 4টে বাজে। বিকেল 4টে বাজে প্রতিদিনের মতো আমার ঘুম ভাঙে। আমি উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অজু করে নিচে আসতেই আসরের আজান দেয়। আমি নামাজ পড়ে কবরের সামনে আসতে দেখি পারভেজ আকাশ কবর জিয়ারত করছে আর আমি ওদের সাথে যোগ দিলাম। তারপর জিয়ারত শেষ করে 3 জনেই বাইকের সামনে আসি। বাইকে উঠে 3 জন আড্ডাখানায় অর্থাৎ চায়ের দোকানে চলে আসি। তখন চা অর্ডার দিই আর চা খেতে খেতে কথা বলি। তখন পারভেজ বলে, মামা, মারুফের মা বাবাকে আমার বাসায় নিয়ে গেছিস? ভালোই করছত। আমি ভাবছিলাম তোকে এটা করতে বলবো আর আমি নাদিয়াকে রাখবো। তা হবে না। নাদিয়া 1 সপ্তাহ আমার বাসায়, 1 সপ্তাহ তোর বাসায়, একদিন পারভেজের বাসায় যাব। ওকে, তো এখন বল পারভেজ ফাহমিদের খবর কি? প্রপোজ করছি, পরে বলবো। ওকে। কথা বলতে বলতে মাগরিবের আজান পর্যন্ত আড্ডা দিই। তারপরে নামাজ পড়ে মারুফের কবর জিয়ারত করতে আমরা সকলের বাসায় চলে যাই, কারণ আমরা এখন আর আগের মতন অনেক রাত পর্যন্ত আড্ডা দিই না। আমি বাসায় আসতে আপু ডাকে, আমি আপুর রুমে যাই। আম্মু ডাকছিলা? হ্যাঁ, আয় ভিতরে আয়। তারপরে আমি ভিতরে যাই, তখন আপু একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, এটা আমাদের ব্যবসায়, এটাতে সব কিছু আছে, এটা যেন না হারায়। আচ্ছা আপু। তারপর আমি আপুর থেকে ফাইলটা নিয়ে বের হয়ে যাই। বের হতে দেখি সাদিয়া কালো শাড়ি পরে আছে। শাড়ির ফাঁক দিয়ে ওর নাভিটা দেখা যাচ্ছে। আমার এটা দেখার পর নিজের অজান্তে আমার ঠোঁট কামড় দিয়ে ধরি। আমি বুঝতে পারি আমার অবস্থা খারাপ পর্যায়ে, তাই চলে আসি সোজা নিজের রুমে আর ভাবতে থাকি এই মেয়েটা আজ এরকম কেন করছে। তখনই কে জানি দরজায় টোকা দেয়। আমি জিজ্ঞাসা করি, কে? আমি। কি লাগবো? তোকে। তাহলে দূর হ, আমি দরজা খুলবো না। আমিও দেখব কতক্ষণ এইভাবে থাকিস। ওকে। তারপরে সাদিয়া চলে যায় আর আমি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। হঠাৎ হার্টবিট অতিরিক্ত বেড়ে যায়। আমি হাঁপাতে শুরু করি। আমি চোখ বন্ধ করতে সাদিয়ার নাভিটা ভেসে ওঠে আর ওর মুখটা। আমি তাড়াতাড়ি করে চোখ খুলি। ফাইলটা দেখা শুরু করলাম, কিন্তু মন বলছে না, তাই দরজা খুলে সোজা সাদিয়ার রুমে চলে আসি। সাদিয়া কিছু বুঝে ওঠার আগে আমি দরজা লাগিয়ে ওর সামনে গিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিই। ও অবাক হয়, তারপরে ও রেসপন্স করে। কিছুক্ষণ পরে দুজনকে ছেড়ে দিই। তখন ও হাঁপাতে হাঁপাতে বলে, তুই নাকি আমার থেকে দূরে থাকবি, তো এখন তুই নিজে আসলি কেন? আমার ইচ্ছে তাই। ও মা, তাই? আচ্ছা, তোর নাভিটা একটা কিস দেব? হালালুচ্চা। এখন বল, কিস দিতে দিবি? দে। আমি ওর সম্পূর্ণ কথা না শুনে ওর শাড়ির আঁচল তুলে কিস দিতে লাগলাম। তখন ও আমার মাথাটা ওর পেটের সাথে চেপে ধরে। আমি হঠাৎ কামড়ে ধরি। আমি কামড় দেওয়ার কারণে ও আহ শব্দ করে ওঠে। আমি তারপরে উঠে রুমের দিকে চলে আসার জন্য হাঁটা ধরি। তখন ও পেছন থেকে বলে, মিস্টার স্বাধীন, আপনার কাছ থেকে কি এই হতভাগীর একটু ভালোবাসা নামক শান্তিটা মিলবে? বলতে পারি না, আমি নিজেই জানি না আমি কি সাদিয়া নামক তরুণীকে আদৌ ভালোবাসি কি। আমি স্বাধীন নামক তরুণের ভালোবাসি কথাটা বলার অপেক্ষায় থাকবো। অপেক্ষা মৃত্যুর চেয়েও কঠিন, বাকিটা আপনার ইচ্ছা। কথাটা বলে আর না দাঁড়িয়ে চলে আসি আর ভাবতে থাকি আজ নিজেকে নিজের কাছে কবি মনে হচ্ছে। আমি রুমে এসে ফাইলটা খুলে বসলাম। এবার ফাইলেই মনোযোগ দিতে পারছি। আমি এদিকে ফাইলে অফিসের কাজগুলো বুঝে নিচ্ছি আর ওদিকে সাদিয়া রুমে একলা বসে বসে হাসছে। তখনই ওর ফোনে ওর বান্ধবী মিলি কল করে। কিরে, কেমন আসোস? আলহামদুলিল্লাহ, ভালো। তুই? আলহামদুলিল্লাহ সেম। তো দিনকাল কেমন কাটতাছে? আলহামদুলিল্লাহ, ভালোই। আমি বুঝতাছি না, তুই তো ছোট ছেলেটাকে কেমনে পছন্দ করছত? ও আমার মাত্র 3 মাসের ছোট, বুঝলি? বাদ দে, আজ কি হয়েছে জানিস? আমি কেমনে জানবো বল? তা ও সত্যি। আচ্ছা শুন। বল। তারপর সাদিয়া মিলিকে সব বলে। মিলি সব শুনে বলে, বলস কি? সত্যি। বেস্ট অফ লাক। ধন্যবাদ। এইভাবে ওরা কথা বলতে থাকে এবং কিছুক্ষণ পর কল কেটে দেয়।
আর এইদিকে আমি ফাইলটা দেখতে লাগলাম। তখনই ফোনে একটা কল আসে। আমি স্ক্রিনে তাকিয়ে দেখি রং নাম্বার। আমি তারপরেও রিসিভ করি। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম স্বাধীন। জি, আপনি কে? আমন নীরব। তো মিস্টার নীরব, আমি কল দেবার কারণ? আপনি হয়তো সাদিয়াকে ভালোবাসেন, তো আমি ওকে ভালোবাসি, সরে যান। কথাটা বলার পর আমার মেজাজ গরম হয়ে যায়। তাই আমি রাগান্বিত কণ্ঠে বলি, এই স্বাধীন এত দুর্বল না যে নিজের ভালোবাসা ছেড়ে দেব। আমি তেমন কোনো কথা শুনতে রাজি না। ওকে ছেড়ে দিবেন, আর না হয় নিজের প্রিয় জিনিস হারাতে প্রস্তুতি নেন। ওকে, আর হ্যাঁ, আমি 48 ঘন্টার মাঝে আপনাকে খুঁজে বের করব। কে 48 ঘন্টার মাঝে যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমি কিছু করব না। ওকে। কথাটা বলে কল কেটে দিলাম। আর আমি আমার একজন ফ্রেন্ডকে কল দিলাম। ওর নাম হলো ফারুক। ও আমার কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম স্বাধীন। ওয়ালাইকুম আসসালাম। তো মামা এত পরে কেন? একটা হেল্প লাগবো। বল। তারপরে আমি ওকে সব খুলে বলি। সব শুনে সে হাসতে হাসতে বলে, তুই ওর নাম্বারটা দে, আমি আমার টিম পাঠাইতাছি। ওকে। কথাটা বলে আমি ওকে নাম্বারটা পাঠিয়ে দিলাম। ও তারপরে বলল, 48 ঘন্টা পর আমি ওকে নিয়ে তোর সামনে যাব আর দাওয়াত খেয়ে আসবো। তারপরে আমি কিছু বলতে যাব তার আগে ও এইটা ডিলিট করে দেয়। আর আমি বসে থাকি, মুচকি হাসি দিই। তখন ঈশ্বরের আজান দেয়। আর অজু করে নিচে আসি এবং মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যাই। এখন আর কবরস্থানে যাইনি। আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাসার দিকে রওনা দিই। কিছু দূর আসতেই হঠাৎ কেউ একজন আমার উপরে হামলা করে। তখন কিছু ছেলে এসে আমায় বাঁচিয়ে নিল। আমি ওদের থামিয়ে যারা আমার উপর হামলা করলো তাদের জিজ্ঞাসা করি, আমার উপর হামলা করার কারণ কি, আর কে পাঠাইছে? বলবো না। আমি কিছু করতে পারবো না। তখন যারা ওদের ধরছে ওদের লিডার বলে, ভাই ওদের মুখ থেকে কথা বাহির করতেছি, আপনি যান। ওকে। তারপর ওরা ওদের নিয়ে চলে যায়। আর আমি বাসায় চলে আসি। আমি আমার রুমে আসতেই নীরব বলে, কাজটা ঠিক করস নাই, আমার লোককে ধরিয়ে দিছস। তোকে তো। আমি কিছু বলতে যাব তার আগেই সেখানে গুলির আওয়াজ শোনা যায়। আর ও কলটা কেটে দেয়। আমি নিজের মতো করে আবার ফাইলটা নিয়ে বসে পড়ি। তখন আবার নিচ থেকে আম্মু খাবার খাওয়ার জন্য ডাক দিল। আমিও নিচে এসে খাবার টেবিলে বসি। তখন সাদিয়া আসে, ওর গায়ে এখনও শাড়ি। আমি তখন আম্মুকে বললাম, আম্মু, তোমার ভাতিজি আজ এখন কোথাও যাব? না, ও কোথাও যাবে না, কাকে জানি ইমপ্রেস করবে, তাই শাড়ি পরে আসে। ও আচ্ছা, আম্মু খাবার দাও। বস। কথাটা বলে তারপর আম্মু খাবার বের করে দেয়। আর আমি চুপচাপ খাবার খেয়ে উপরে চলে আসি। আমি উপরে এসে আমার রুমে না গিয়ে সাদিয়ার রুমে আসি। প্রায় অনেকক্ষণ হলো ও আসছে না। আমার মনে হচ্ছে আমায় খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আমি ওর দরজার পাশে লুকিয়ে থাকি। কিছুক্ষণ পর ও আসে আর বিছানায় বসে পড়ে। তখন আমি দরজা লাগিয়ে দিই। ও দরজা লাগানোর আওয়াজ শুনে দরজার দিকে তাকায় আর আমায় দেখে বলে, আমি দরজা লাগিয়ে দিই। ওর কাছে আসি, তখন ও বলে, এখানে কেন? আপনি বলছিলেন না যে ভালোবাসা কি পাওয়া যাবে? তো এখন? তখন আমি ওর মাথার পেছনে হাত দিয়ে মাথাটা সামনে এনে আমার মাথার সাথে ঠেকিয়ে বললাম, ভালোবাসি, তবে হঠাৎ বেশি ফেলছে। কতখানি? অনেক, যা বলার বাইরে। আমাদের কালকে বিয়ে। মানে পরিবারের সবাই আমাদের বিয়ে ঠিক করেছে। ও তাই? তারপরে দুইজনের ঠোঁট এক করে দিলাম। লিপ কিস দেওয়া বন্ধ করে ওর সারা মুখে কিস দিই। আর আমরা কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে শুয়ে পড়ি। আমি ওর কোমর ধরে আমার কাছে এনে আমার লিপ দিতে থাকি এবং কিস দিতে দিতে আমি ঘুমিয়ে পড়ি ওকে জড়িয়ে ধরে। ভোরের আলো ফোটার আগেই আমার ঘুম ভেঙে যায়। বুকের ওপরে ভারী কিছু অনুভব করছিলাম। চোখ মেলে দেখি সাদিয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ওর নিঃশ্বাসে আমার বুকের সাথে লেগে অদ্ভুত শান্তি দিচ্ছিল। আমি আস্তে আস্তে করে ওর চুলে হাত বুলিয়ে দিই। তখন সাদিয়া ঘুম ঘুম চোখে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? ভাবতেছিলাম তুমি সত্যি না স্বপ্ন। সত্যি? কথাটা বলে ও আবার চোখ বন্ধ করে। আমি ওকে একটু কাছে টেনে নিই। ঠিক তখনই আমার ফোন ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখি ফারুক। আমি কলটা কেটে দিই। আবার কল আসে। আমি তখন কল রিসিভ করি। হ্যালো মামা,
খবর আছে। বল। নীরব ধরা পড়েছে, তবে ব্যাপারটা সিরিয়াস। নীরবের কথা শুনে মুহূর্তের মাঝে আমার ঘুম উধাও হয়ে যায়। আমি আবার বললাম, কোথায় সে? এখনো পুরোপুরি হাতে আসেনি, কিন্তু কাল রাতে ওকে ধরে ফেলেছিলাম। কিন্তু ও খুব চালাক, ও পালিয়ে যায় আর আমি ওর পিছে লোক লাগিয়ে দিই। ধরা পড়বে আজকের মধ্যে ইনশাআল্লাহ। ওকে মামা। তারপরে আমি কল কেটে দিয়ে সাদিয়ার দিকে তাকাই। তখন সাদিয়া বলল, কি হয়েছে? কিছু না। মিথ্যে বলো না। আমি ওর দিকে তাকিয়ে ওর মাথার চুলগুলোয় হাত বুলিয়ে দিয়ে বললাম, আজ আমাদের বিয়ের, তা নিয়ে ভাবো। ভয় লাগছে। কিন্তু কেন? জানি না। ভয় পেয়েও আমি আছি তো। আচ্ছা, আমি চাই আর কাউকে বলবো না যে আমি তোমায় ভালোবাসি। সবার সাথে একটু নাটক করব। ওকে। আচ্ছা, আমি এখন চলে যাই, তাহলে সকলে বুঝে যাবে। ওকে। কথাটা বলে সাদিয়ার রুম থেকে চলে যায় এবং নিজের রুমে এসে দরজা লাগিয়ে আবার ঘুমিয়ে পড়ি। তখনই আমার ফোনে আবার কল আসে। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি ফারুকের কল। মামা, মালটা ধরা পড়েছে। 10 মিনিট তো হলো না যে ও পালিয়ে গেছে। আমি ডিটেকটিভ ফারুক। আমার হাত থেকে শত্রুরা সহজে বাঁচে না। আচ্ছা, এখনো কই? এই জায়গাতে। ওকে থাক, আমি আসতেছি। কথাটা বলে আমি কল কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে গেলাম এবং ফ্রেশ হয়ে বের হয়ে যাই। রেডি হয়ে বাইকের চাবি নিয়ে বাইরে আসি। তখন পুরোপুরি আলো ওঠেনি। আমি বাইক নিয়ে এক টানে ফারুকের দেওয়া ঠিকানায় চলে আসি। আমি আসতেই ফারুকের সাথে দেখা। ওর সাথে হ্যান্ডশেক করে বললাম, মালটা কই রে মামা? ভেতরে। ওকে চল। তারপর আমি ভিতরে আসি আর দেখি ছেলে একটা চেয়ারে বাঁধা। আমি ওর সামনের চেয়ারে বসি। তখন ও আমায় দেখে বলে, তোকে তো আমি। দেখে নিবি ওকে? এখন দেখে নে যা। তখনও রাগে ফুসফুস করতে থাকে। তখন আমি বলি, কে রে, সময় কতক্ষণ ছিল? 48 ঘন্টা। কিন্তু দেখ, ডিটেকটিভ ফারুক তোকে 5-6 ঘন্টার মধ্যে বের করে দিছে। তোকে এখন ছেড়ে দে। ফারুকে জানে তোকে ছাড়বো কি না ছেড়ে দেব। কথাটা বলে আমি উঠে পড়ি। তখন ফারুকের সঙ্গে কথা বলতে থাকি। তা তোর আর কি খবর? ভালো না রে, জিএফ কানাডা থেকে প্যারা দিতাছে বিয়ের জন্য। তো বিয়ে করে আমার কিছুদিন পরে বিয়ে, চলে আসিস। অভিনন্দন মামা। মারুফ মারা যাওয়ার পর থেকে আর কিছু ভালো লাগছে? আরে দোয়া কর ওর জন্য। করি। তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে আমি সেখান থেকে সোজা বাসায় আসি। বাসায় আসতে আমি জেরার সামনে পড়ি। এত সকালে কোথায় গেছি, কেন গেছি, আমি কাউকে কিছু না বলেই সোজা রুমে চলে আসি। রুমে শুয়ে থাকি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। আর পারভেজ নিজের রুমে ঘুমাচ্ছে। আর তখনই ফাহমিদা ওর রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে পারভেজকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পারভেজ কিছুক্ষণ পর কেমন একটা ভারী ভারী অনুভব করে, তাই চোখ খুলে বুকের দিকে তাকায় আর দেখে ফাহমিদা। তখন পারভেজ বলে, কি গো তুমি? বেশি কথা বলিও না, ঘুমাতে দাও। ওকে। কথাটা বলে ও ফাহমিদাকে জড়িয়ে ধরে, আবার ঘুমিয়ে পড়ে এবং 10টার দিকে ওদের ঘুম ভাঙে। তখন উঠে পারভেজ বলে, আমার বুকে কি করতেছিলেন? ঘুমাচ্ছিলাম। কেন? কারণ এটা আমার ঘুমানোর সুরক্ষিত স্থান, তাই। ওমা, তাই বুঝি। এখন উঠুন, ফ্রেশ হয়ে আসুন। আমি যাই, ফ্রেশ হয়ে নিচে নাস্তা বানিয়ে অফিসে যেতে হবে। অফিসে যেতে হবে, আমার টাকা পয়সা কম নাই। কিন্তু কোনো কিন্তু না। ওকে। কথাটা বলে ফাহমিদা বিছানা থেকে নেমে নিজের রুমে যাবার জন্য হাঁটা শুরু করে। তখন পারভেজ বলে, মিস, এদিকে আসেন। কেন? আরে আসতে বলছি, আসুন। তারপর ফাহমিদা আসে। ফাহমিদা কাছে আসতে পারভেজ ওর চুল ধরে কাছে এনে 4 ঠোঁট এক করে দেয়। ফাহমিদা রেসপন্স করে থ হয়ে দাঁড়িয়ে থাকে। পারভেজ কিছুক্ষণ পর ছেড়ে দেয় আর ফাহমিদা কিছু না বলেই চলে যায়। চোখ জ্বলছে, এটা পারভেজ দেখেও মনে করছে সুখে অনেকে আছে। সুখে কান্না করে ও তাও মনে করছে। পারভেজ মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে আসে এবং ফ্রেশ হয়ে বের হয়ে আরও নিচে আসে। তখন দেখে মারুফের বাবা খবরের কাগজ পড়ছে আর মারুফের মা রান্না করছে। পারভেজকে দেখে মারুফের বাবা মাথা নিচু করে নেয়। তারপর পারভেজকে দেখে বলে, আরে এটা আপনার বাসা, আমার তো বাবা মারা গেছে। আমি না হয় বাবা বলে ডাকি, আর লজ্জার কিছু নাই। যা লাগবে আমাকে বলবেন। ওকে। এই তো আমার বাবা,
আম্মু কি বানিয়েছ? পরোটা বানাচ্ছি। ওকে, হ্যাঁ। আর আজ থেকে তোমরা আমার মা বাবা। আচ্ছা। তারপর পারভেজ আর ওর বাবা কথা বলতে থাকে। তখন দেখে ফাহমিদা জামা কাপড়ের ব্যাগ নিয়ে নিচে নামছে। এটা দেখে পারভেজ ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কই যাচ্ছ? বাসা কিরে? তখন পারভেজ ফাহমিদার কথা শুনে ওর দিকে ছলছল চোখে তাকায়। আর তখন পারভেজ ছলছল চোখে বলে, আমি কি কিছু করছি? আমি গেছি ভালোর জন্য। আপনাকে ভালোবাসি বলে ভাবছিলাম আপনি অন্যদের মতো দেহ পাগল না, কিন্তু আমি ভুল। আপনিও অন্যদের মতো দেহ পাগল। কিন্তু একটু আগে কি করেছেন মনে আছে? না মনে করিয়ে দেব? সরি, আমি তো কোনো সরি না। এই তোরা রেডি হ, আমি গাড়ি খবর দিতাছি। আমরা আবার আগের বাসায় ব্যাক করব। ফাহমিদার কথা শুনে সবাই যার যার রুমে গিয়ে ব্যাগ খুলতে লাগলো। আর পারভেজ ওর পায়ে পড়ে করুণ কণ্ঠে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না। টাচ মি। আমি বিশ্বাস করি না সব ছেলে এক। ফাহমিদার কথা শুনে পারভেজ ছোট্ট বাচ্চাদের মতো কান্না করতে থাকে। আর তখন ওর নাদিয়ার মা রান্নাঘর থেকে বের হয়ে বলে, কিরে আমার ছেলেটা এভাবে কান্না করতেছে? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, আমি ওনাকে ভালোবাসি। আর উনি আমায় কালকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে এসে প্রপোজ করে। আর সকালে আমি গিয়ে ওনার পাশে গিয়ে ঘুমাই। আসার সময় উনি আমায়। আর বলতে হবে না। আর শোনো, তুমি এই বাড়ির বউ হবা। জীবনেও না। যে মানুষটা আমায় বিয়ে করার আগে কিস দিতে পারে, কি গ্যারেন্টি আছে বিয়ের পর অন্য মেয়েদের সাথে নোংরামি করবে না? ফাহমিদার কথা শুনে পারভেজ উঠে গিয়ে টেবিলের সামনে ফল কাটার ছুরি নিয়ে ওর সামনে এসে বলে। আর কোনো প্রমাণ লাগবো? তখন ফাহমিদা পারভেজকে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে ও শাড়ির আঁচল ছিঁড়ে পারভেজের হাতে বাঁধতে বাঁধতে বলল, আমি তো তোমায় একটু ভয় দেখাচ্ছিলাম। আমি তো সামান্য একটা কিস দিছি, তার জন্য ভয় কেন দেখাবা? আমায় আজ পর্যন্ত অন্য পুরুষ স্পর্শ করে নাই, আর আমি করতেও দিই নাই, কারণ আমায় আমার বর একেবারে বাসরাতে স্পর্শ করবে। আর তুমি তো আমার কাছে এখনো পরপুরুষ। তো বিকালে আপন পুরুষ হয়ে যাব। তখন দেখা যাবে। চলো রুমে ব্যান্ডেজ করতে হবে। তারপর ফাহমিদা ওকে নিয়ে রুমে আসে। আর ওর বান্ধবীরা রুমে ব্যাগ রেখে আসে। আর সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে পড়ে। পারভেজ ফাহমিদাকে বলছে কিভাবে কি করতে হবে, আর ফাহমিদা তা করছে এবং কিছুক্ষণের মাঝে ব্যান্ডেজ করে দেয়। আর তারপর পারভেজ ফাহমিদাকে স্পর্শ না করে বলে, বিকালে একদম আপন পুরুষ হয়ে স্পর্শ করব। ওকে। আর তুমি কখন বন্ধুর মা বাবাকে মা বাবা বলতে লাগছো? আজ থেকে। ও, তাহলে তো ভালোই হলো, আমারও মা বাবা হবো। চলো তো নাস্তা করে নি। তারপর দুইজন নিচে আসে আর নাস্তার টেবিলে আসে। তখন দেখে ফাহমিদার বান্ধবীরা খাচ্ছে আর মারুফের মা ওদের সবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন পারভেজ বলে, মা, তুমি ওদের মাথায় হাত বুলাচ্ছ কেন? কেন আবার? আমরা ওনার মেয়ে তাই। হুম, আমি মানি না। আমি আমার মায়ের ভাগ কাউকে দিব না। আমরা অধিকার ছিনিয়ে নেই। হুম, আমি নিব না। কিন্তু আমি তো দেব। এই তো আমাদের মার মতো কথা। তুই দূরে গিয়ে মর। তোকে কিন্তু আমি আমার বন্ধুর সাথে বিয়ে দিব না। তুই না দিলে আমার কিচ্ছু যায় আসে না। ও আমায় নিজে বিয়ে করে দেখিস। এখন বাদ দে, নাস্তা করতে বস। আর তোরা 4টা ওঠ। ওকে, এই পেটুকটাকে খাইয়ে দাও, আর সাথে আমাদের ভাবিটাকেও। তুই আর কে? তর্ক বাদ দিয়ে তোরা ওঠ আর তোরা বস। তারপরে ওরা উঠে বসার রুমে বসে। আর পারভেজ এবং ফাহমিদা বসে আর মা ওদের নাস্তা পেরে দেয়। তখন পারভেজ বলে, তোমরা নাস্তা করছো? না, পরে করব। পরে করতে হবে না, বসো। প্রথমে নাদিয়ার মা বসতে চায়নি, পরে ওদের জোড়াজোড়িতে বাবাকে নিয়ে বসে। তখন নাস্তা করার সময় বাবা বলে, আমাদের মেয়েটা কেমন আছে? ও ওর ভাইয়ের কাছে ভালো আছে। স্বাধীন ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেবে না, আমার বিশ্বাস। তাও তো ঠিক বলেছ। তোদের এই ঋণ আমরা 3জন কখনো পরিশোধ করতে পারবো না। আর আমরা 8জন, বিশেষ করে আমি, স্বাধীন আকাশ, কখনো না আমাদের জীবনে এমন একটা বন্ধু দেওয়ার জন্য।
তারপরে 4 জন মিলে বিভিন্ন কথা বলতে বলতে নাস্তা করে। আর এইদিকে আমাদের বাসায় আমি ঘুমাচ্ছি, তখন কারো মিষ্টিটাকে আমার ঘুম ভাঙে। আর আমি চোখ খুলে দেখি সাদিয়া। আমি ওকে এক টানে কাছে নিয়ে নিই। তখন ও বলে, এই আম্মু ডাকতেছে, এসব করো না তো। আর আর আজ রাতে তো আমি তোমার হব। ওকে, আজ রাতে আমার হবে বলে ছেড়ে দিচ্ছে। ওকে এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আসো। ওকে, যাও। কথাটা বলে সাদিয়াকে ছেড়ে দিই। তখন ও আমার কপালে একটা মিষ্টি করে কিস দিয়ে চলে যায়। আর আমি মুচকি হাসি দিয়ে উঠে বসে ফোনটা হাতে নিই। তখন দেখি 11টা ছুঁই ছুঁই। আমি বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেলাম। নিচে আসতেই দেখি আজকেও আমার বাসায় সকলে আসছে। আমি নিচে আসতে আসতে ছোট মামা আসে। কিরে? আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ভালো, তুই? আলহামদুলিল্লাহ। তো কখন আসলা? 8টা বাজে, যখন আপনি ঘুমিয়েছিলেন। আরে ছোট আম্মু যে, কেমন আছো? তোমার সুইটহার্ট, আমার বুড়ি কই? এই তো। আচ্ছা, গল্পের শুরুতে তো একবার ইন্ট্রো পরিচয় দিয়েছি, তখন সম্পূর্ণ দিইনি, এখন দিই। আমার বড় মামা মারা গেছে, ওর একটা ছেলে আর একটা মেয়ে। আমার ছোট মামা আর মামি অর্থাৎ সাদিয়ার বাবা মা, আর বড় খালা আর খালাতো ভাইরা, আর মেজো খালা আর আমার মেজো খালার ছেলেরা অর্থাৎ হৃদয় ভাই আর ওর 2 ভাই রিমন রামিশ, আর বড় খালার 2 ছেলে মামুন আর মাইনুদ্দিন, আর মামুর ভাইয়ের বউ ছেলে আছে। আরে সুইটহার্ট বুড়ি। কথাটা বলে আমার নানুর পাশে গিয়ে বসি। তখন হৃদয় ভাই এসে বলে, ও তোর সুইটহার্ট না, আমার কলিজা। তোর সুইট হার্ট না, আর তোর কলিজা না আমার বউ। আরেক সওয়াল আসছে সর সামনে থেকে, ও তোদের কেউ না, আমার। মামুন ভাই কিছু বলতে যাবে, তখনই ভাবি গিয়ে মামুন ভাইয়ের ছেলে মেহেদিকে বসিয়ে দিয়ে বলে, তোমাদের কারো কেউ না, আমার বাবার নানু হচ্ছে আমার বাবা মেহেদির। শখ কত, বেটির আমার সুইটহার্টকে আমার থেকে কেড়ে নিচ্ছে। তখন আমাদের খালাতো বোন মামাতো বোন সকলে একসাথে বলে, যা, তোগো কারো কিছু না আমাদের। তোরা মেয়েরা আমার কলিজাকে দিয়ে কি করবি? রাজা রানীর গল্প শুনবা? যা সর সামনে থেকে। এইভাবে সকল ভাই বোনেরা মিলে একটু খুনসুটি করলাম, আর সকলে মিলিয়ে আমাদের এগুলো দেখতে লাগলো। তখন বড় খালা বলল, তুই নাস্তা করছো? না। তো নাস্তা করে নে। আর একটু পরে। আর একটু পরে লাগবো না, তুই এখন টেবিলে যা। আর ফারজানা, ওকে নাস্তা দে। ওকে। আমার আম্মুর নাম ফারজানা। তখন আমি গিয়ে টেবিলে বসি, আর আম্মু নাস্তা বেড়ে দেয়। আমি নাস্তা করে নিই এবং তখন আকাশের ফোন আসে। হ্যালো বলো। কই রে? কেন, বাসায় মাত্র নাস্তা করলাম। ওকে, নাদিয়াকে নিয়ে পারভেজের বাসায় আস। কেন? আঙ্কেল আন্টি ওকে দেখতে চায়। ওকে, আসতেছি, দাঁড়া। কথাটা বলে আমি আমার বোনের রুমে এসে নাদিয়াকে বলি, নাদিয়া, রেডি হ, আমরা এক জায়গাতে যাবো। কথাটা আমি বাহির হয়ে নিজের রুমে আসি এবং কিছুক্ষণ পর রেডি হয়ে বের হয়ে তখন দেখি নাদিয়া রেডি। নাদিয়াকে নিয়ে নিচে নামতে আব্বু জিজ্ঞাসা করে, ওকে নিয়ে কই যাইতেছস? আন্টি আঙ্কেলের কাছে। ও, জলদি আসিস ওকে নিয়ে। ওকে। তারপর আমি নাদিয়াকে নিয়ে বের হয়ে যাই এবং সোজা নাদিয়াকে নিয়ে পারভেজের বাসায় চলে আসি। বাসায় ঢুকতে নাদিয়া ওর মাকে জড়িয়ে ধরে, আর ওর মা জিজ্ঞাসা করে, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আমি চাই ভালো কোথাও চাকরি পাই কিনা, তারপর তোকে নিয়ে আলাদা হয়ে যাব। কেন, কোনো অসুবিধা হচ্ছে কি না বাবা? আরে না। তো এমন কথা? তোমাদের কষ্ট আমরা আরাম করে বসে খাবো, সমাজ কি বলবে? আমার টাকা আমার বাবা মা বোন খাবে, তাতে কার কি? দেখুন, এমন কথা বলবে না। এইভাবে কিছুক্ষণ কথা বলে আমি আকাশ পারভেজ সবাইকে নিয়ে নিচে রেখে উপরে আসি। তখন আমি পারভেজকে জিজ্ঞাসা করি, তো হয়েছে নি? তো হাতে কি হয়েছে? শোন। কথাটা বলে আমাদের আজ সকালে কি ঘটেছে না ঘটেছে সব বলছে। আমরা সব শুনে বললাম, বাহ, ও তো খুব ভালো। ওদের সম্পর্কে খবর নিয়েছে ওদের 2 জন, অর্থাৎ ঐশী আর ফাহমিদা তোদের ভালোবাসে, আর ওরা সত্যি সত্যি এতিম। বাহ, ভালো তো। এইভাবে আমার জোহর পর্যন্ত আড্ডা দিই। এইভাবে আমরা জোহরের নামাজ পর্যন্ত আড্ডা দিই। জোহরের আজান দিতে আমরা অজু করে
মসজিদের উদ্দেশ্যে বের হয়ে পড়ি এবং মসজিদে এসে নামাজ পড়ে বাইক নিয়ে মারুফের কবর জিয়ারত করে আবার বাসায় আসি এবং তখন দেখি সকল মেয়েরা খাবার খাচ্ছে। তখন পারভেজ ঐশীর উদ্দেশ্যে বলে, কম করে খা, মোটা হয়ে যাবে। আমি মোটা হলে তোর কি? মোটা হলে তো আমার কিছু না, আমার বন্ধুরের না 12টা বাজবে। বাজলে আমরা বাজবো, তোর এত চিন্তা করতে হবো না। বউ তুই মন ভরে খাবার খাও। হালা, তুই চুপ থাক, আমার বোনকে তোর সাথে বিয়া দিমু না। আমার তোর কথা শুনবো না, পালিয়ে বিয়ে করব। এইভাবে দুইজন তর্ক করে আমি ওদের দেখে অবাক। কে বা বলবে ওদের পরিচয় কালকে হয়েছে? সত্যি ঐশী মেয়েটা খুব মিশুকে টাইপের। কিছুক্ষণ পর ওরা খাবার খেয়ে উঠে চলে যায় আর আমরা বসি। আমি নিজে ইচ্ছে করে বাসায় যাচ্ছি না, যেন বাসার সবাই ভালোভাবে আমার বিয়ের আয়োজনটা করতে পারে। এবং খাবার খেয়ে উঠে আমরা 3 জন উপরে আসি। আমি উপরে আসতেই ফোন বের করি আর সাদিয়াকে মেসেজ দিই। হাই। হ্যালো। ওইখানে কি অবস্থা? আর কেউ জানে নাই তো আমাদের সম্পর্কের কথা? না, তাহলে ভালো তো। কি করো? মাত্র খাবার খেয়ে বসেছি। আপুরা আসবে রেডি করতে। তুমি? সেম। ওকে রাখি তাহলে, আপুরা আসতেছে। ওকে। কথাটা সাদিয়া অফলাইন হয়ে যায়। কথাটা বলে সাদিয়া অফলাইন হয়ে যায় আর আমি আমার বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠি। তখন পারভেজ বলে, মামা, আজ রাতে বিয়া করব। আজকে না, কালকে করিস। কেন? আজ রাতে একটা কাজ আছে। কি কাজ? আরে সিক্রেট। বলে সিক্রেট বল। ওরা দুইজন এক প্রকার জোর করলো বলতে। আমি তারপর সব খুলে বলি। আমার সব কথা শুনে বলে, আমি এই বিষয়টা নিয়ে তোর সাথে কথা বলবো ভাবছিলাম, কিন্তু সময় পাইনি। বার্থডে আর মামা অভিনন্দন। ওকে, তাহলে কালকে করব, আজ তুই কর। তারপর আমরা বিভিন্ন কথায় মেতে উঠি। হঠাৎ আব্বু কল দেয় আর বলে, হ্যালো। বলো। কই রে? আসি কেন? বাসায় আয়। ওকে। কথাটা বলে কল কেটে দিই। আর তখন আকাশ বলে, মামা, বেস্ট অফ লাক। ধন্যবাদ। তো নাদিয়াকে নিয়ে যা। তোরাও চল। আরে না বেটা, আমরা যাব, তুই যা, অনুষ্ঠানের সময় যাব। আমি ওদের অনেক জোর করি কিন্তু ওরা রাজি হয় না। আমি বাধ্য হয়ে নাদিয়াকে নিয়ে বাসায় এসে নাটক করতে লাগলাম। এই নাটকের কথা শুধু সাদিয়া জানে। আমরা বাসায় ঢুকতে দেখি সাদিয়া বউ সেজে বসে আছে। তখন আব্বু ডাক দিল, স্বাধীন, এদিকে। বলো। কেন? আর সাদিয়া বসে আছে কেন? ওর বিয়ে নাকি? কার সাথে? বস, তারপর দেখবি। তারপর আমি গিয়ে বসি আর আব্বু কাজীকে বলে বিয়ে পড়াতে। আমি আমার নাটক চালিয়ে যাই এবং কিছুক্ষণের মাঝে আমাদের বিয়ে পড়ানো শেষ হয়। আমি তারপরে নাটক চালিয়েই যাই। রাত 11টা। আমি বাসর ঘরে বসে আছি আর আমার সামনে সাদিয়া। তখন সাদিয়া বলল, চলো আমরা নামাজ পড়ি। ওকে। কথাটা বলে অজু করে এসে নামাজে দাঁড়াই আর আমরা নামাজ শেষে মোনাজাত শেষ করি। তখন সাদিয়া বলে, তো শুরু হোক। আজ্ঞে মহারানী। আচ্ছা দাঁড়াও, আগে তোমার লুচ্চ দর্শকদের পাঠাও। ও হ্যাঁ, তা ঠিক বলছো। আচ্ছা, আপনারা যান, আপনাদের তো আর কপালে বিয়ে নাই, তা আপনারা চলে যান। আল্লাহ হাফেজ।